দর্শক, ব্যালট কোনো সাধারণ কাগজ নয়। আপনার ব্যালট, আপনার রায়। আপনি সিদ্ধান্ত নেবেন আগামী দেশ কোন দিকে যাবে। এবং আমরা আজকে আশিয়ান সিটির আপনার ব্যালট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দেশের বিভিন্ন অঞ্চল ঘুরতে ঘুরতে আমরা আজ এসে পৌঁছেছি নদী বেষ্টিত রাজধানীর খুব কাছাকাছি জেলা পদ্মা, মেঘনা, ইছামতি, ধলেশ্বরী যেখানে এসে মিশেছে সেই জেলায় রয়েছি, যেখানে সেন বর্ম চন্দ্র চন্দ্র রাজ্যের রাজধানী ছিল এবং এখানেই জন্ম নিয়েছে বৌদ্ধ ধর্মের গুরু অতীশ দীপঙ্কর রায় এবং স্যার জগদীশ চন্দ্র বসু এই অঞ্চলে জন্ম নিয়েছে এবং এখানেই দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো মনীষীরাই এই অঞ্চলে জন্ম নিয়েছে। আমরা রয়েছি আদি বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জ জেলায়, যেখানে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি এই অঞ্চলের মানুষের চাহিদা কি, এই অঞ্চলের মানুষ আসলে কি চায়, গত 17 বছর বা তার আগের সময়গুলোতে আসলে কি ধরনের উন্নয়ন এই অঞ্চলে হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করেছি এবং নানা জায়গা থেকে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন জনাব কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। আমার হাতের ডানে রয়েছেন তিনি কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। এছাড়া আমার হাতের বামে রয়েছেন অধ্যাপক AK-M ফখরুদ্দিন রাজি, তিনি জেলা শাখার সাধারণ সম্পাদক এবং মুন্সিগঞ্জ 1 আসনের জামাত মনোনীত প্রার্থী আমার সাথে রয়েছেন। এবং আমার হাতের ঠিক বাম দিকের একদম শেষ প্রান্তে রয়েছেন মুফতি নূর হোসেন নুরানি, তিনি মুন্সিগঞ্জ 3 আসনের 10 দলীয় জোটের প্রার্থী, খেলাফত মজলিসের হয়ে তিনি এই আসনে রয়েছেন। 3 জন প্রার্থী রয়েছে, তার বাইরে আমাদের সাথে আরেকজন এসে যুক্ত হওয়ার কথা রয়েছে। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে মাজিদুল ইসলাম, প্রধান সমন্বয়কারী, মুন্সিগঞ্জ 2 আসনের এনসিপি মনোনীত প্রার্থী। তিনি এখন এসে পৌঁছাননি, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এখনো পর্যন্ত আমরা এই আসনের বেশ কিছু সমস্যা যেগুলো আমার হাতে এসে পৌঁছেছে সেগুলো একটু আপনাদের জানিয়ে দিচ্ছি। এই অঞ্চলের মানুষ আসলে বলছে যে এই অঞ্চলে পদ্মা সেতুর পাশাপাশি যে হাইওয়ে হয়েছে, ঢাকা থেকে মাওয়া যে হাইওয়ে হয়েছে, সেটি এই অঞ্চলের মানুষের জন্য যোগাযোগের জন্য ভালো হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা সেটি একেবারেই উন্নয়ন ঘটেনি এবং এখানকার রাস্তাঘাট এখনো খুব একটা নাজুক অবস্থায় রয়েছে এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা এখানে নাই। এখানে জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা গড়ে ওঠেনি। এখানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই অঞ্চলের মানুষের এক ধরনের সংখ্যা রয়েছে। এখানে 250 শয্যার একটি হাসপাতাল থাকলেও সেখানে প্রয়োজনীয় মতো ডাক্তার এবং নার্স নেই। 100 জন সেবা দেওয়ার মতো হয়তো রয়েছে। আমাদের হাতে একটি প্রতিবেদন এসে পৌঁছেছে, প্রথমে প্রতিবেদন দেখে নেই, প্রতিবেদন দেখে আমরা আসলে বিস্তারিত আলোচনা করছি। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি বিধৌত নদী বেষ্টিত জেলা মুন্সিগঞ্জ। চন্দ্রবর্ম, সেন এই 3 রাজ্যের রাজধানী ছিল প্রাচীন বিক্রমপুর জেলা। ফলে ঐতিহাসিকভাবেই এই অঞ্চল ছিল সমৃদ্ধ, যার সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাবা আদম মসজিদ, সোনারং জোড়া মঠ, ইদ্রকপুর দুর্গসহ নানা প্রাচীন স্থাপনা। বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ বহু মনীষী জন্ম হয় এই অঞ্চলে। অতীত ঐতিহ্যে ভরপুর এই অঞ্চল জেলা বর্তমান সময়টা খুব একটা সুখকর নয়। বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় গেল 17 বছর জেলার অভ্যন্তরে বড় কোনো উন্নয়ন হয়নি। যদিও পরোক্ষভাবে পদ্মা সেতু, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। জেলার অভ্যন্তরে সংযোগ সড়কের উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশ্ববিদ্যালয়, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানের পাশাপাশি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি সহ আগামী নির্বাচন ঘিরে নানা দাবি এই অঞ্চলের ভোটারদের। মুন্সিগঞ্জ জেলায় মোট ভোটার 14,19,614 জন। এর মধ্যে 7,30,435 জন নারী ভোটার, এর মধ্যে পুরুষ 7,30,435 জন, নারী ভোটার 6,89,175 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 4 জন। মোট নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 77,880 জন। নতুন ভোটারদের বলা হচ্ছে এই অঞ্চলের গেম চেঞ্জার। কৃষি সমৃদ্ধ এই অঞ্চল বছরের বিভিন্ন সময় থাকে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে সারা দেশের মোট চাহিদার বড় অংশের আলু এই অঞ্চল থেকে সরবরাহ হয়। আছে মিষ্টি কুমড়া সহ শীতকালীন নানা সবজি। যদিও এই অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ, উল্টো অসংখ্যবার দাম না পেয়ে নদীতে আলু ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন এই অঞ্চলের কৃষকরা। লক্ষ লক্ষ টাকা মার খেয়া ফালাইছে। এভাবে যদি চলে দেশ, এভাবে যদি আলু লাগায়, যদি আলুর দাম না পাওয়া যায়, তাহলে আমরা পুরা
কি করবো, আমাদের আলু লাগাই করার কোনো স্বার্থ হবে না। এত সব চাওয়া পাওয়ার বিপরীতে প্রার্থীরা এখনো আসনগুলোতে নিজেদের অন্তর্দ্বন্দ্বের সুরাহা করতে পারেনি। বিএনপি প্রার্থী ও দলের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীদের মুখোমুখি অবস্থান রাজনীতির মাঠে কিছু উত্তাপ ছড়াচ্ছে, যদিও বৈতরণী পাড়ি দেওয়ার বিষয়ে আশাবাদী ধানের শীষের প্রার্থীরা। সুন্দর এবং মানুষ যে পরিবেশকে আস্থা এবং বিশ্বাসের সহিত গ্রহণ করতে চাচ্ছে, এই পরিবেশের জন্য আমি দল হিসাবে এবং প্রশাসনের যে যার দায়িত্ব থেকে জবাবদিহিতা এবং মনে করি মানুষের আস্থা এবং বিশ্বাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে সামনে রেখে সুযোগ নিতে সক্রিয় হয়ে উঠেছে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দল। নীরব কৌশল ও ধারাবাহিক গণসংযোগে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন তারা। এই দুই উপজেলার মধ্যে পর্যটন নগরী গড়ে তোলা হবে এবং এই পর্যটন নগরী করতে গিয়ে নদীকে শাসন করা হবে এবং নদী ভাঙন থেকে আমরা আশা করি আমাদের এই এলাকাকে মুক্ত করতে পারবো। আমরা যদি পরিবর্তন চাই অ্যান্ড উই কন্টিনিউ টু ডু দ্য সেম থিং, তাহলে কি পরিবর্তন হবে? হবে না। উই কন্টিনিউ টু বিলিভ অন দ্য সেম পিপল, হবে না। আমাদের কাজের ধরন পাল্টাইতে হবে, আমাদের মানুষ পরিবর্তন করতে হবে এবং আমাদের রাজনৈতিক দল পরিবর্তন করতে হবে। নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছাপিয়ে এই অঞ্চলের মানুষের চাওয়া পাওয়ার হিসাব আলোচনার কেন্দ্রে আসবে, এমনটাই প্রত্যাশা মুন্সিগঞ্জবাসীর। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি যে অঞ্চলে এসে মিশে গেছে সেটি মুন্সিগঞ্জ জেলা। নদী এই অঞ্চলের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধির কারণ, আবার নদী কেড়ে নিয়েছে মাইলের পর মাইল জমি, লাখ লাখ মানুষকে করেছে নিঃস্ব। আগামী নির্বাচনে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে যারা সবচেয়ে বেশি আশ্বস্ত করতে পারবে তাদেরকেই দেয়া হবে ভোটের সবচেয়ে বড় অংশ। রিয়াজ সেজান, দেশ টিভি, মুন্সিগঞ্জ। দর্শক, দেখছিলাম প্রতিবেদনে আসলে এই অঞ্চলের মানুষের চাওয়া পাওয়া আমরা আরো ভালো করে দেখেছি। এখানে এই অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান নেই বললেই চলে। এই অঞ্চলের আলু চাষীদের এক ধরনের সমস্যার কথা আমরা জানি এবং এই অঞ্চলে মেডিকেল কলেজের দাবি বেশ কিছুদিন ধরেই ছিল। আমরা একটু আপনাদের কাছে আসতে চাই। আপনারা মুন্সিগঞ্জবাসী, আমরা আপনাদের এখানে এসেছি, বিশেষ করে আপনাদের প্রার্থীরা আপনাদের সামনে আছে। আপনাদের তাদের কাছে কোনো প্রশ্ন থাকলে যদি বলতে পারেন এবং আপনারা যদি এই অঞ্চলের সমস্যা এবং এই অঞ্চলের জন্য কি প্রয়োজন সেটি যদি আরো ভালো করে বলতে চান সেটাও বলতে পারেন। একটু আপনার কাছে দেই। জি, ধন্যবাদ আপনাকে। আসলে মুন্সিগঞ্জ হচ্ছে সংস্কৃতিদের সমৃদ্ধ একটি দেশ এবং আমাদের এই জেলাতে আপনি জানেন সত্যেন সেন থেকে শুরু করে সরোজিনী নাইডু, স্যার জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে সবার জন্ম। কিন্তু সেই হিসেবে আমরা মুন্সিগঞ্জ এত ঢাকার পাশাপাশি থাকা সত্ত্বেও আমরা অবহেলিত। আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যেটা এখন ইতিমধ্যে আন্দোলন চলছে। নারায়ণগঞ্জ থেকে শুরু করে মেট্রো রেলের সংযোগটা আমরা মুক্তারপুরের সাথে চাচ্ছি। তাছাড়া আমাদের এখানে গজারিয়ার একটি যদি সেতু হয় তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নত হবে। আর আমাদের সংস্কৃতির আতুরঘর হচ্ছে আমাদের এই গণসদন হল। সেই গণসদন হলটা যদি একটি কালচারাল কমপ্লেক্স সহ প্রত্যেকটা সংগঠনের রিহার্সেলের জায়গা হয় তাহলে আমরা সংস্কৃতিতে আরো বেশি অবদান রাখতে পারবো। ধন্যবাদ। বিশেষ করে সড়কের কথা বলছিলেন, সংস্কৃতি কেন্দ্রের কথা বলছিলেন এবং বলছিলেন যে এই অঞ্চলে মূলত আরো এতদিন যে উন্নয়ন হয়নি সেটির উন্নয়নের দাবি করছিলেন। একটু আপনার কাছে জানতে চাই আপনি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের মুন্সিগঞ্জ উন্নয়নের যে সমস্যা, এক নম্বর সমস্যা হচ্ছে যোগাযোগ সমস্যা, দুই নম্বর হচ্ছে আমাদের মেডিকেলের সমস্যা। একটা মুন্সিগঞ্জে যদি একটা ভালো মানের মেডিকেল কলেজ হতো তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা ভালো হতো, সাথে মেডিকেল একটা হতো তাহলে আমাদের ভালো হতো। বিশেষ করে আমাদের ঢাকা যাইতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে, অথচ আমাদের ঢাকার কাছে সন্নিকটে আমাদের জেলা। আরেকটা হচ্ছে গজারিয়া আর মুন্সিগঞ্জ যে একটা ব্রিজ দরকার, এটা যদি না হয় তাহলে আমরা গজারিয়াবাসীতে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন। মুন্সিগঞ্জের একটি উপজেলা বিশেষ করে গজারি উপজেলা মেঘনা নদীর কারণে এটি একেবারে আলাদা রয়েছে এই অঞ্চলের সাথে, বিশেষ করে সদরের সাথে এই অঞ্চলের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। সেই যোগাযোগের দাবিও অনেকদিনের। মূলত এই দাবিগুলো আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা এখন প্রার্থীদের কাছে যেতে চাই। আসলে এত সব দাবির বিপরীতে আপনারা কি বলবেন, একটু আপনাদের কাছে আসতে চাই। ধন্যবাদ। দেশ টিভির মাধ্যমে আমার মুন্সিগঞ্জ 3 আসন সহ সমস্ত মুন্সিগঞ্জবাসীদের উদ্দেশ্যে আমাদের যে বার্তাটা, আমরা ঐতিহ্যের দিক থেকে আমরা সবসময় দেখেছি এখানে অতীশ দীপঙ্কর, জগদীশ চন্দ্র বসু, পাশাপাশি আমরা সিরাজদি খান থেকে কিন্তু আমাদের ব্রজেন দাস, যিনি ইংলিশ চ্যানেল বারবার পাড়ি দিয়ে কিন্তু আমাদের এই মুন্সিগঞ্জকে সমৃদ্ধ করেছেন। পাশাপাশি সদর থেকে মীর মোশাররফ হোসেন সাঁতারু হিসাবে, প্লাস সৈয়দ মনিরুল ইসলাম স্মৃতিসৌধ সাভারের যে স্থপতি,
এটা কিন্তু সমস্ত মুন্সিগঞ্জের মানুষের আমাদের ঐতিহ্যকে কিন্তু আমরা ধারণ করি। তো সেই ক্ষেত্রে আমরা যখনই আমরা রাস্তাঘাটের কথা বললেন, চিকিৎসার ক্ষেত্রে বললেন, এগুলো কিন্তু আমরা অতীতে প্রতিশ্রুতি শুধু শুনেছি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা যদি এগুলিকে আমরা উপভোগ করতে পারতাম তাহলে কিন্তু আজকের এই সমস্যা নিয়ে আমরা কথা বলতে হতো না। আমরা মনে করি এখানে আমরা যতজনই আমরা এখানে কমিটমেন্টের দিক থেকে আমরা যারা বসেছি, আজকে অংশীজন হিসাবে আমরা দীর্ঘ পথ পরিক্রমার পর একটা রক্তক্ষয়ী একটা আমাদের আত্মদানের পরে কিন্তু আমরা একটা সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশে একটা নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে প্রতিশ্রুতিগুলি দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে যে আমরা যেই প্রতিশ্রুতিগুলি দিচ্ছি এটা বাস্তবিক অর্থে কতটুকু আমরা পালন করতে পারবো। আমি কথামালার ফুলজুরিতে নির্বাচনের পূর্বে আমি কমিটমেন্ট করলাম, কিন্তু এটাতে মানুষের প্রবলেমগুলো সলভ হবে না। আমরা যা বলবো এগুলো বাস্তবিক অর্থে আমার দল ক্ষমতায় যেতে হবে এবং সরকারের সক্ষমতা থাকা লাগবে, অর্থনৈতিক ভিত থাকা লাগবে। পাশাপাশি প্রায়োরিটির ভিত্তিতে কি করবেন আপনি? প্রায়োরিটির ভিত্তিতে আমার যে শিক্ষা এবং এখানে যে আমার যে রোডের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমি বলতেছি অবকাঠামোগতভাবে, তারপরে আমার ওই যে এক ভাই বলেছেন আমার রসুলপুর দিয়ে আমাদের যে ব্রিজ কানেক্টিভিটিটা বাড়াবার জন্য, এবং এখানে সর্বোপরি আমি একটা সমস্যা যেটা দেখেছি, সবাই কিন্তু একটা ব্যাপারে আমার বিভিন্ন অঞ্চলে যে অবৈধভাবে বালুখোররা যেটা আমাদের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সর্বহারা করে দিয়েছে এবং মাদকের যে প্রাদুর্ভাব, সব কিছুতে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যেরকম আমরা ঐক্যবদ্ধ আমরা অতীতে সংগ্রামী ছিলাম, সংগ্রামে কাফেলে আমরা যেরকম ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের আন্তরিকতা থাকা লাগবে এবং সৎ ন্যায়নিষ্ঠা নিয়ে আমরা আগামী দিনের ইনশাল্লাহ যে চিন্তাটা করি, আমরা মনে করি আমরা সবাই এই ব্যাপারে এক এবং অভিন্ন। জনাব ফখরুদ্দিন রাজি, আপনার কাছে আসতে চাই। আমরা শুনছিলাম নানা ধরনের আশাবাদ তো আসলে আমরা দেই, দেশের বাস্তবায়ন একটা বড় বিষয়। আপনারা আসলে বাস্তবায়নের জন্য কি বলবেন? আসলে শুধু আশ্বাস দিবেন না বাস্তবায়ন করার জন্য আপনারা কোনো এখন প্রতিশ্রুতি দিবেন? সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং মুন্সিগঞ্জ 1 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী। মুন্সিগঞ্জ ঢাকার খুব নিকটবর্তী হওয়ার পরেও এই 54 বছর এই মুন্সিগঞ্জ জেলাটা অত্যন্ত অবহেলিত একটি অঞ্চল হিসেবেই আমরা দেখতেছি। এখানে যেই মানের কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার কথা ছিল কিন্তু সেটা আমরা এখানে পরিলক্ষিত হয় নাই। বিশেষ করে মুন্সিগঞ্জের পশ্চিম অঞ্চল যেটা অর্থাৎ সিরাজদিখান এবং শ্রীনগর, এ অংশে এখনও পর্যন্ত গ্যাস লাইন না থাকার কারণে পদ্মা সেতু এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হওয়ার পরেও সেখানে কাঙ্ক্ষিত কোনো মান উন্নয়ন করা সম্ভব হচ্ছে না গ্যাসের সংকটতার কারণে। এখানে অসংখ্য উদ্যোক্তারা আসে কিন্তু তারা সেখান থেকে ফেরত যাচ্ছে গ্যাস না থাকার কারণে। সেজন্য আমি আমার ওই অঞ্চলে গ্যাস স্থাপন করাটা এটা আমাদের অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এছাড়াও মেডিকেল কলেজ, একটি মেডিকেল কলেজ চিকিৎসার জন্যে ঢাকা মাওয়া রোডের পাশে হওয়াটা খুবই জরুরি। তাহলে শুধু এই মুন্সিগঞ্জ জেলা নয়, দক্ষিণ অঞ্চলের 17-18টি জেলার লোকজন যারা ঢাকাতে তারা চিকিৎসার জন্য ঢুকতে যাদের যে সময়টা লাগে এই সমস্যাটা তাদের সমাধান হবে। এজন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করা, পাশাপাশি আমার এই অঞ্চলে অসংখ্য শিক্ষিত এবং অনেক গুণীজনের এখানে জন্ম, কিন্তু আমার এই এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এটা আমাদের প্রাণের দাবি। ইতিপূর্বে আমরা স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়িকে কেন্দ্র করে এবং সেখানে বিজ্ঞান জাদুঘর সহ এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ আমরা এর ইতিপূর্বে শুনেছিলাম, কিন্তু তার কোনো আশার আলো আমরা দেখতে পাই নাই। আমাদের দাবি মুন্সিগঞ্জে একটি বিজ্ঞান একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, সেটা আমাদের দাবি। আপনি অর্থাৎ আপনারা সবাই এখানকার সমস্যাগুলো আপনারা সবাই জানেন, সেটা আমি দেখতে পাচ্ছি এবং সবারই একই ধরনের কথা বলছেন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সেই সমস্যাগুলো আপনি বলছিলেন। একটু মুফতি নূর হোসেন নুরানী, একটু আপনার কাছে আসতে চাই। তো আপনি যদি বলেন যে আসলে এই সমস্যাগুলোর বাইরে আপনারা আসলে কিভাবে সমাধান করবেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে দেশ টিভি পরিবারের পক্ষ থেকে আমাদের মুন্সিগঞ্জের উন্নয়নে যে ভূমিকা নিয়ে ওনারা এসছেন, প্রথমে ওনাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের বিএনপির হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমাদের এই 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ভাই যে সমস্যাগুলি বলেছেন আমি তার সাথে একমত। এই সমস্যাগুলি সমাধান হলেই মুন্সিগঞ্জের মানুষ শান্তি। তবে একটা কথা বলবো, আমি বাংলাদেশের 64 জেলার এমন থানা ইউনিয়ন নাই আমি চিনি না। আমি 40 বছর
বাংলাদেশে মফস্বলে ওয়াজ মাহফিলে কথা বলি। তো অত্যন্ত দুঃখ আমার মনে, আমি ঢাকা থেকে চিটাগং চলে যাই যে সময়ে, ওই সময় আমি মুন্সিগঞ্জ আসতে পারি না। কেন? আমার মুন্সিগঞ্জে 3 জন সর্বোচ্চ কর্তা, হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান নির্বাহী বি চৌধুরী, তারপরে আমরা ডক্টর ইয়াজউদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব, একটা জেলায় 3 জন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি আমার জানা নাই সেকেন্ড কোনো জেলায় আছেন কিনা। এত বড় ব্যক্তিত্ব থাকতেও আমি কেন গুলিস্তান থেকে 4 ঘন্টা 5 ঘন্টা যানজট থেকে এখানে আসতে হবে? এই জন্য আমি প্রায় একটা কথা বলি, মুন্সিগঞ্জে নেতা আছে নীতি নাই, কর্তা আছে কাজ নাই। ইনশাল্লাহ এবার যারা আমরা প্রার্থী যে দলেরই হোক, আমরা সবাই বন্ধু, যেই এমপি হবে কাঁধে কাঁধ মিলিয়ে, কেন গজারিয়া মুন্সিগঞ্জে সেতু হয় না আমরা দেখব, কেন মুন্সিগঞ্জে পদ্মার পারে আর বিভিন্ন জায়গায় বালুখোররা এই উদ্যোগ কোথায় পায়, তারা বালু উঠাবে আর আমার চরের মানুষ তাদের ঘর বাড়ি বিলীন করে আরেক জায়গায় চলে যেতে হবে, যাযাবরের মতো ঘুরতে হবে, তাদের কোমর আমরা ভেঙে দেবো। এক মুষ্টি বালুকে উঠার অধিকার থাকবে না। প্রশাসন থেকে যদি কেউ সহযোগিতা করে 24 ঘন্টার ভিতর প্রশাসন সেই দায়ী ব্যক্তিকে আমরা মুন্সিগঞ্জ থেকে তাড়িয়ে দেব। কারণ আমার দেশের মানুষ নদী ভাঙ্গন সৃষ্টি হয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরবে, আরেকজন অবৈধভাবে বালু উত্তোলন করে তার পেট উঁচু করবে, এটা আমরা হতে দেব না। আরেকটা বিষয়, আমি ফ্যাসিস্ট হাসিনার কি বলা হয় আপনার পলায়নের পরে আমাদের মাননীয় জেলা প্রশাসক একটা সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, সেখানে একটা মাস্টার প্ল্যান আমি দিয়েছিলাম যে যোগ্য দক্ষ যদি কোনো এমপি হন, তার প্রভাব থাকে, লড়াই করতে জানেন, কিভাবে আনতে হয় উন্নয়ন সেটা জানেন, এমন প্রার্থী যদি হয় তাহলে মুন্সিগঞ্জকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা সম্ভব। পদ্মার পারে যদি আমরা 300 ফিট রাস্তা করে বাংলা বাজার থেকে মোহনপুরে একটা টানেল নির্মাণ করে দেই, 21টা জেলার সাথে আমার মুন্সিগঞ্জ কানেক্টেড হয়ে যাবে। তখন মুন্সিগঞ্জ বাংলাদেশের অন্যতম একটা পর্যটন কেন্দ্র হয়ে যাবে। মুন্সিগঞ্জের চরের জমি। আপনি বলছিলেন যে এখানে মূলত আপনারা যে কজন প্রার্থী আছেন সবাই একসাথে কাজ করবেন, সেই বিষয়টি বলছিলেন, সেটা আমরাও প্রত্যাশা করি আপনারা একসাথে কাজ করুন। জি, এটা একটু দিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জি, একসাথে কাজ করবেন সেটা আমরাও প্রত্যাশা করি এবং সেই জন্যই আপনারা এইখানে একসাথে হয়েছেন এবং আপনাদেরকে সাধারণ মানুষের কাছে এনেছি। আপনারা যে সেই আশ্বাসটুকু দিবেন এবং সাধারণ মানুষ আপনাদেরকে জানবে এবং প্রশ্ন করতে পারবে, সেটি আমরা চেষ্টা করছি। একটা বিরতি নিচ্ছি, বিরতি দর্শক থাকুন। আশিয়ান সিটি আপনার ব্যালটে, একটা বিরতির পর আবার ফিরছি। আরো একবার স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গে আছি আমি রিয়াজ সাজান। আমরা শুনছিলাম এই অঞ্চলের মানুষ, আমরা রয়েছি আজকে মুন্সিগঞ্জ জেলায়, এই অঞ্চলের মানুষের প্রত্যাশা শুনছিলাম এবং তাদের প্রত্যাশার প্রেক্ষিতে প্রার্থীদের কথাও শুনছিলাম। আমরা বিরতির পর একটু জেনে নেই এই অঞ্চলে আসলে ভোটার সংখ্যা কত। এই অঞ্চলে তিনটি আসন রয়েছে এবং যেখানে ভোটার সংখ্যা প্রায় 14,19,614 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 7,30,435 জন, নারী ভোটার রয়েছেন 6,89,436 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন। এই অঞ্চলের নতুন ভোটার এখনো পর্যন্ত 77,880 জনের খবর আমরা পেয়েছি। সবকিছু মিলে নতুন ভোটারের একটি বড় অংশের উপর নির্ভর করবে এই অঞ্চলের ভোটের, বিশেষ করে কোন দিকে যাবে ভোটের হাওয়াটি। আমাদের এখানে একজন জুলাই যোদ্ধা রয়েছেন, তিনি একটু তার সাথে শুনি যে তরুণদের পক্ষ থেকে আপনি কি বলবেন, একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ দেশ টিভিকে। তরুণদের পক্ষ থেকে যদি বলতে হয়, আমি সর্বপ্রথম বলবো যে 24-এর গণঅভ্যুত্থানের পরে এসে আজকে যে বাংলাদেশে আমরা বসে কথা বলছি, এখানে আমাদের কয়েকজন জনপ্রতিনিধি রয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে যারাই জনপ্রতিনিধি হয় তাদের কাছে যেন জনগণের জবাবদিহির জায়গাটা যেন তাদের কাছে থাকে, আমি সর্বপ্রথম আমি তাদের এই আবেদনটি রেখে যাচ্ছি। এবং পাশাপাশি ইয়াং জেনারেশন এবং তরুণদের যেই পালস, সেই পালস বুঝে যেন তারা দেশ এবং জনগণের জন্য কাজ করে যেতে পারে, সেটাইও তাদের কাছে আমার প্রত্যাশা। আপনি বলছিলেন একটু আমাদের রয়েছেন একজন সাংবাদিক, আপনি বলবেন আসলে, আপনি জানেন নিশ্চয়ই যেহেতু সাধারণ মানুষের সাথে মেশা হয়, এই অঞ্চলের মানুষের প্রত্যাশা বলবেন। ধন্যবাদ। আসলে মানুষের প্রত্যাশা তো অনেক, কিন্তু আমাদের মুন্সিগঞ্জ হচ্ছে, এটা প্রাচীন নাম হচ্ছে বিক্রমপুর, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু আলোর মধ্যে অন্ধকারের নিচে আছে। আমাদের কোনো রকমই আসলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার কোনো ডেভেলপমেন্ট আসলে বিগত বছরও হয়নি। তো আমি যেটা মনে করি, এবং আমাদের যে মুন্সিগঞ্জ মেডিকেল কলেজ নামে একটি হাসপাতাল করার জন্য এই সরকার, ইন্টিম সরকার একটা প্রাথমিক অনুমোদন দিয়েছে। আমি চাই যে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে যাতে এটা বাস্তবায়িত। আর মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ, যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের অঞ্চলের মানুষ এখানে পড়াশোনা করে, এটাকে যাতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়, সেক্ষেত্রে আমি জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানাবো। আমরা
আমরা চেষ্টা করবো যেগুলো আগে অলরেডি বলে ফেলেছি সেগুলো না বলি, আমরা এর থেকে বেশি বলার চেষ্টা করবো। আমরা একটু আবারও আসছি আপনাদের কাছে। এখানে একজন কৃষক রয়েছেন, আমরা জানি যে এখানে আলু চাষ এক ধরনের সমস্যা এবং প্রতি বছর এই অঞ্চলে আলু উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে কৃষকরা লোকসানও হয়। একটু আপনি একটু বলবেন যে আসলে আপনাদের কৃষকদের পক্ষ থেকে দাবিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কৃষকের পক্ষ থেকে দাবি, আমাদের মুন্সিগঞ্জে যারা সংসদ নির্বাচন করতেছেন, যিনি এই আসনে নির্বাচনে উত্তীর্ণ হবেন, পাশ করবেন, ওনার কাছে আমাদের একটি দাবি, আমাদের এই মুন্সিগঞ্জের আলুর অর্থকরী ফসল, আমরা এই ফসলের ন্যায্য মূল্য পাই না, আমরা যাতে এই ফসলের ন্যায্য মূল্য পাই এবং এই ফসল সবচেয়ে বেশি যদি এক্সপোর্ট হয় বাংলাদেশের থেকে, তাইলে আমরা এই ফসলের ন্যায্য মূল্য পাবো। এই এক্সপোর্টের রপ্তানির যেই ইনসেন্টিভটা ছিল সেটা আমাদের বাংলাদেশের 20% ছিল, সেটাকে এই গভর্নমেন্ট এই তত্ত্বাবধায়ক সরকার এসে সেটাকে 10% করে ফেলেছে। এটা নাকি সামনে 0%-এ চলে যাবে। যদি এই অবস্থা হয় তাহলে আমরা মুন্সিগঞ্জের কৃষকরা ঠাইট মরে যাব, কারণ এই আলু আর কোনোদিনও বাংলাদেশ থেকে এক্সপোর্ট হবে না, আর আমরা ন্যায্য মূল্য পাবো না। আমরা এই সংসদ যিনি হবেন তার কাছে আমাদের একটি আবেদন, যেন উনি যেন সংসদে জোরালোভাবে বিদেশে রপ্তানির যে ইনসেন্টিভটা এটা যেন বাড়ায় এবং আমাদের বাংলাদেশ থেকে যেন আলু এক্সপোর্ট হয়, এক্সপোর্ট হলে আমরা ন্যায্য মূল্য পাবো, আমাদের মুন্সিগঞ্জের কৃষকরা বাঁচবে। আপনি আসলে এক্সপোর্টের কথা বলছেন, এখানে আসলে এটি একটা সমাধান। আমাদের এখানে নারী ভোটার আছেন, একটু বলবেন না? আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ মহিলা পরিষদের মুন্সিগঞ্জ জেলা শাখার আন্দোলন বিষয়ক সম্পাদক। যদিও আমি একজন নারী ভোটার এবং মুন্সিগঞ্জের প্রায় 6.5 লাখাধিক ভোটারের অর্ধেক ভোটারের যে নারী সংখ্যা আছে তারই একজন প্রতিনিধি হিসেবে আজকে এই প্রোগ্রামে সুযোগ পেয়ে আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে আমাদের সম্মানিত প্রার্থীরা আছেন। আসলে আমাদের যেমন অনেক সমস্যা আছে, আমরা কিন্তু আশাহত নই, সমাধানের অনেক চেষ্টা নিশ্চয়ই থাকবে এবং আমাদের আসলে আমি স্পেসিফিক 2-3টা বিষয় নিয়ে কথা বলতে চাই, যদি আমাকে অনুমতি দেওয়া হয়। সেটা হচ্ছে আমাদের কিন্তু শুধু মেডিকেল কলেজের কথা আমরা বলছি, কিন্তু একটা ভবনই যথেষ্ট নয়, অবকাঠামোগত উন্নয়নটাই মেন না। এখানে আমাদের একটা আইসিইউ আছে, কিন্তু আমাদের লোকবল নেই, প্রশিক্ষিত ডাক্তারের অভাব, এরকম কিছু বিষয় আছে স্পেসিফিক। শুধু একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়ে গেলেই হবে না, সেখানে জনবল লাগবে, আইসিইউটা চালু করতে হবে। আমাদের একটা সিজার সেকশন আছে হসপিটালে, যেখানে কোনো অ্যানেস্থেসিস্ট নাই, যার কারণে বর্তমানে সিজার অপারেশন বন্ধ আছে। আমাদের নারীদের জন্য প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। আমাদের মুন্সিগঞ্জের ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসীদের থাকার কারণে, আমি একটু এই পয়েন্টটা দিয়ে শেষ করি, নারীরা দেখা যায় সময় এবং তাদের শ্রমটাকে যথোপযুক্তভাবে কাজে লাগাতে পারে না। সেই ক্ষেত্রে নারীদের জন্য বৃত্তিমূলক যে প্রশিক্ষণ ব্যবস্থা এবং পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি আমি জোর দিব। ধন্যবাদ। বেশ কিছু দাবি উঠে এসেছে, আপনাদের কাছে আমরা পরে আসবো। এখানে আবার একটু প্রার্থীদের কাছে যেতে চাই। বিশেষ করে এখানে কৃষকরা বলছিলেন যে রপ্তানির কথা, নারীরা বলছেন তাদের কর্মসংস্থানের ব্যাপারে একটু আপনাদের কাছে আসতে চাই। নারীদের কর্মসংস্থানের ব্যাপারে আপনারা দাবি এসেছে, আপনারা এটা নিয়ে কি ভাবছেন? জনাব AK ফখরুদ্দিন রাজি। ধন্যবাদ। যে আমরা এই দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী এবং ইসলামের ইতিহাস থেকেও এটাই প্রতীয়মান যে পৃথিবীতে কোথাও উন্নয়ন হয় নাই নারীদেরকে পিছনে রেখে। আমরাও এখানে আমাদের নারী সমাজকে তাদেরকে জাগ্রত করে এবং নারী পুরুষ সকলকে আমরা যার যার অবস্থান থেকে এদেশের উন্নয়নের অংশীদার হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমি আমার পদ্মা, দলেশ্বরী এবং ইসামতি এবং আরিয়াল বিল কেন্দ্রিক আমরা এখানে একটি পর্যটন নগরী তৈরি করে এবং শিল্প নগরীকে আরও আমরা ঢাকা থেকে আমরা এই পদ্মা কেন্দ্রিক এদিকে সম্প্রসারিত করে এখানে বিভিন্ন গার্মেন্টস এবং ইপিজেড তৈরি করে এখানে আমরা নারীদের তাদের শিক্ষা কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারি। আর সর্বোপরি একজন ভাই যে প্রবাসীদের জন্য বলছেন, আমার এক নারী বোন, এটা আমার একটা পরিকল্পনা আছে। আমি এই মুন্সিগঞ্জে একটি শর্ট কোর্স ভিত্তিক একটি টেকনিক্যাল এবং শর্ট কোর্স ভিত্তিক ভাষা প্রশিক্ষণ কেন্দ্র আমি স্থাপন করব। তারা যেই রাষ্ট্রে যাবে এবং যেই কাজের জন্য যাবে তারা যেন শর্ট কোর্সে সেই দেশের ভাষাটা এবং যে পেশায় যাবে সেই পেশার পূর্ব অভিজ্ঞতা এখান থেকে যেন শর্ট কোর্সে সে শিক্ষা নিতে পারে, সেজন্য একটা শর্ট কোর্স ভিত্তিক একটি টেকনিক্যাল
প্রশিক্ষণ করা। এরপরে হলো আমার এই জেলাটা একটা নদী বেষ্টিত এলাকা, এখানে নদী ভাঙ্গনটা অন্যতম একটি সমস্যা। এজন্য এই নদীর পারে আমাদের এই বেড়িবাঁধের ব্যবস্থা করা, যাতে এই ভাঙ্গনটাকে আমরা রোধ করতে পারি। বেশ কিছু বিষয় আপনি অ্যাড্রেস করেছেন। জনাব কামরুজ্জামান রতন, আপনি খুব সংক্ষেপে খুব দ্রুত পয়েন্টগুলো যদি অ্যাড্রেস করে আমাদের জন্য সুবিধা হয়। জি, আসলে এখানে আমরা যারা কথা বলছি, যা সমস্যাগুলো শুনলাম, সমস্যা কিন্তু সবাই আমরা কম বেশি আমরা খুব কাছাকাছি। এখন সমাধান কল্পে আমরা কে কতটুকু করতে পারবো এবং সেইখানে আমাদের ডিটারমিনেশনটা কীরকম। দেখেন, আমাদের সবার যে চিন্তা সেটা হলো, দেখেন আমাদের শরীরের রক্তের কিন্তু আমাদের কোনো ভিন্নতা নেই, একই রক্ত একই চিন্তার আমরা মানুষ। পাশাপাশি আমরা এইখানে যারা আমরা বসছি ক্যান্ডিডেটস যারা, সবাই কিন্তু এক পাতিলের খাবার কিন্তু আমরা জেলখানায় খেয়েছি। এখন উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমাদের সেম চিন্তা করতে হবে, সবাইকে সমমর্যাদা দিতে হবে। এইখানে আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় যা আমরা এখানে কথা বলেছি, এই চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ থেকে এখানে যদি একটা ভালো আমাদের বিশ্ববিদ্যালয় হয়, এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এখানে এসে পড়াশোনা করবে। প্লাস এখানে আমরা ডিপার্টমেন্টগুলো কিন্তু পর্যাপ্ত আমরা সাবজেক্টও দেখছি না। আপনি দেখেন উন্নয়নের ক্ষেত্রে যখনই আমরা এগুলো দেখব, আমাদের কিন্তু সবাইকে আমরা জানি মুন্সিগঞ্জ সব দিক থেকে সমৃদ্ধ, সেটা কি আমরা কথাই বলে যাব? আমরা আগামী দিনটাকে মানে এরকম চিন্তার মধ্যে দিয়ে আমরা সমাধানের দিকে যাব। সমাধান কাকে দিয়ে সম্ভব, কোন দলকে দিয়ে সম্ভব, কোন দলের অভিজ্ঞতা আছে এবং কোন দল শিক্ষা সততার ভিত্তিতে পরিশ্রমী একটা মানুষকে তারুণ্য নির্ভর, এই যে আমরা এনসিপির বাইরে জুলাই যোদ্ধারা, তাকে দেখেন সবার চিন্তাটাকে আমি অ্যাকোমোডেট করে আমার চিন্তা নিয়ত যদি আমার পরিষ্কার থাকে, ইনসাফ যদি আমার ভিতর থেকে থাকে, আমি মনে করি আমরা যে যাই বলি আমাদের কাজে পরিণত করে আগামী দিনে মানুষ এই প্রজন্ম কিন্তু আর গল্প শুনতে চায় না, তারা দেখতে চায় আমি যে কথাগুলো বললাম ভবিষ্যতে এটা আমাকে দিয়ে সম্ভব কিনা। এটাই হবে আমাদের উদ্দেশ্য। অর্থাৎ আমরা শুধু আশ্বাস না, আমরা কাজ দেখতে চাই। কৃষকদের পক্ষে আপনি কিছু বলবেন কিনা? কৃষকদের পক্ষ থেকে প্রশ্ন এসেছে, কিছু বলবেন কিনা? জি, আলহামদুলিল্লাহ, আমাদের মুন্সিগঞ্জের প্রধান কৃষকদের বেঁচে থাকার উপায় হলো আলু চাষ। এই আলু নিয়ে বহুত তেলেসমাতে আমরা দেখেছি, একটা মাস্টার প্ল্যান করে আমাদের চাষিরা যেই ব্যয়টা করবেন সেই ব্যয়টা এমপির পক্ষ থেকে জরিপ হয়ে অন্তত কেজিতে যেন 1 টাকা বেশিতে বিক্রি করতে পারেন, সেই ব্যবস্থাটা উনি নেতৃত্ব দিলে হওয়া সম্ভব। আর যাতে করে আমাদের এখানকার আলু আল্লাহ চাহে তো আমরা কি বলা হয় এক্সপোর্ট হতে পারে, চাষিরা যেন ভালো পয়সা পেতে পারে, সে ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে। আর সবচেয়ে বড় কথা, নিজে ভালো জগৎ ভালো। যে হারাম খাবে না সে হারাম কাউকে খেতে দেবে না, যার আত্মার সাপ সে সব করতে পারবে। একজন যোগ্য দক্ষ ইমানদার এমপি চাইলে তার নিজের এলাকাটাকে জান্নাতের মতো সাজাতে পারবেন। আমরা মনে করি আপনাদের মতো যদি তার এলাকার কাজ করে, সেটি আসলে মূলত সবচেয়ে বেশি প্রয়োজন এই অঞ্চলের মানুষের জন্য। আমাদের সাথে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাজেদুল ইসলাম, তিনি প্রধান সমন্বয়কারী এনসিপি এবং মুন্সিগঞ্জ 2 আসনের এনসিপির প্রার্থী। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনি একটু পরে এসেছেন। আমরা বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলছি, নিশ্চয়ই আপনি অঞ্চলের সমস্যাগুলো জানেন। আগামীতে এই অঞ্চল, এই মুন্সিগঞ্জ জেলা নিয়ে আপনার পরিকল্পনা সংক্ষেপে বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের তো আসলে ঢাকার এত কাছের একটা জেলা, তারপরেও আসলে আশানুরূপ যতটুকু উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল সেটা অ্যাকচুয়ালি হয় নাই। তো সমস্যার তো অ্যাকচুয়ালি অন্ত নাই, বাট তারপরেও আমি মনে করি যে কয়েকটা বিষয় খুব প্রায়োরিটি বেসিসে নেক্সট গভর্নমেন্টে আমরা যারাই থাকি বা ইভেন বিরোধী দলেও, কারণ আমার মূল জায়গাটা হচ্ছে যে একটা ঐক্য সৃষ্টি করতে হবে আমাদের মধ্যে। সেখানে আমরা সরকারে থাকি বা সরকারের বাইরে, যেগুলো জনমুখী কাজ, জনমুখী কর্মকাণ্ড, সেগুলো সবাই মিলে একসাথে আগায় নিতে হবে, যেই রোলেই থাক না কেন। এইটা হচ্ছে আমি মনে করি এই ঐক্যের জায়গাটা নিয়ে করা প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তরুণ প্রজন্মর এখন যে সিচুয়েশন, মাদকাসক্ত হয়ে এখন একটা জেনারেশন পুরা খুবই বিপদগামী হয়ে যাচ্ছে। তো এই বিপদগামী জেনারেশনটাকে কিভাবে আমরা ট্র্যাকে আনতে পারি, কারণ আমাদের কিন্তু আসলে মূল হচ্ছে যে এখন আমাদের দেশটা একটা যৌবনকালের মতো পার করছে, কারণ এই সময় বাংলাদেশে 15 থেকে 65 বছর বয়সের জনসংখ্যার মানুষের পরিমাণ অনেক বেশি। সো আমরা যদি তরুণ প্রজন্মকে ঠিক মতো তাদের ক্যাপাসিটি বিল্ড যদি করতে না পারি, তাদেরকে রাইট ট্র্যাকে যদি নিতে না পারি, তাহলে জাতি যেই সুযোগটা মিস করবে, মানে এই যে জাতির যৌবনকাল যেটা বললাম, এই যৌবনকালে একটা জাতি তার উন্নয়নের চরম শিখরে পৌঁছায়। যদি আমরা এটা মিস করি, তাহলে আমরা আসলে 100-150 বছর আবার পিছিয়ে পড়বো এরকম একটা যৌবনকাল পাওয়ার জন্য। তো সেখানে আমার প্রাথমিক চিন্তা হচ্ছে যে যেহেতু
এখনকার তরুণ প্রজন্ম ডিজিটালিও অনেক বেশি অ্যাডভান্স, তো তাদেরকে ডিজিটাল এডুকেশন দিয়ে তাদেরকে সাথে নীতি শিক্ষার ব্যাপারটা বা নীতি চর্চার মধ্যে নিয়ে এসে তারপরে তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল আউটসোর্সিং মার্কেটের সাথে কানেক্ট করাতে পারি, এবং এতে করে কিন্তু অনেকগুলা সমস্যারই সলভ হইতে পারে। সো এটা একটা মেজর কাজ যেটা আমি করতে চাই ইনশাল্লাহ। যে এরই মধ্যে বেশ কিছু বিষয় আলোচনায় উঠে এসেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, এই অঞ্চলের যে প্রার্থীরা রয়েছেন তারা প্রায় সকল সমস্যা ব্যাপারটা জানেন এবং সবাই আসলে এক ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাচ্ছেন। সেটি একটি আশার বিষয়, কারণ এখানে কে নির্বাচিত হবে তার থেকে বড় বিষয় সবাই ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলের উন্নয়ন করতে চাচ্ছেন। আরো একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, চলছে আশিয়ান সিটি আপনার ব্যালট। একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটে। সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। আমরা দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের সাথে ভোট নিয়ে নির্বাচনে তাদের ভাবনা জানছি এবং প্রার্থীদেরকে তাদের মুখোমুখি করছি। আজ আমরা রয়েছি মুন্সিগঞ্জ জেলায়। আমাদের সাথে এই মুহূর্তে আছেন কামরুজ্জামান রতন। তিনি মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আমার হাতের বামে রয়েছেন অধ্যাপক AK-M ফখরুদ্দিন রাজি। তিনি জেলা শাখার সাধারণ সম্পাদক জামাত ইসলাম এবং তিনি মুন্সিগঞ্জ 1 আসনের জামাত মনোনীত প্রার্থী। তার পাশে রয়েছেন মাজিদুল ইসলাম, প্রধান সমন্বয়কারী এনসিপি মুন্সিগঞ্জ জেলা এবং মুন্সিগঞ্জ 2 আসনের এনসিপির প্রার্থী। আমরা এতক্ষণ নানা ধরনের সমস্যা এবং এই অঞ্চলের মানুষের কথা শুনছিলাম, কিন্তু এখন আমরা সমাধানে যেতে চাই। সাধারণ মানুষ আসলে সমাধানের জন্য কি সাজেশন করে সেটি আমরা দেখতে চাই। এখানে বেশ কয়েকজন আছেন, একটু আপনাদের কাছে একটু আসতে চাই যে আমরা তো সমস্যা শুনলাম, আসলে সমাধানটা আমরা কিভাবে করতে পারি এই অঞ্চলের, এবং এই যাত্রাটা কিভাবে শুরু হতে পারে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দেশ টিভিকে মুন্সিগঞ্জ জেলার বাসীর পক্ষ থেকে, কারণ আজকের সুন্দর একটি পরিবেশে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তো এরপরও আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের 3টি আসনেই যে 4 জন প্রার্থী আমরা পেয়েছি, তারা সবাই একই বাক্যে বলেছেন যে আমরা একতাবদ্ধ হয়ে যেই পাশ করুক আমরা এখানে উন্নয়নমূলক কাজ করব। এই জন্য আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করব, যার মাধ্যমে আমাদের দেশের উন্নয়নের কাজটা সুন্দর হবে, তাকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। এরপরে আমাদের পক্ষ থেকে যে বিষয়টা জানার দরকার সেটা হচ্ছে, যেহেতু আমি 1 আসনের ভোটার, তো সেখানে আমাদের যদিও একদম ঢাকার রাজধানীর কাছেই আমাদের এই সিরাজদিখান এবং শ্রীনগর উপজেলা, সেখান দিয়েই মূলত দক্ষিণবঙ্গের সাথে ট্রেন লাইনটি স্থাপন করা হয়েছে। কিন্তু যদিও আমাদের এখান থেকে ট্রেন লাইনটি গিয়েছি, কিন্তু আমরা এখানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না এবং আমরা ট্রেনে যাতায়াত করতে পারছি না, কিন্তু অনেক দূরে যায় স্টেশন করা হয়েছে। তা আমরা তাদের কাছে একটি দাবি জানাবো যাতে এই এলাকাবাসী যাতে ভ্রমণের জন্য তাদের সুযোগ সুবিধা হয়, এই একটি বিষয়। আরেকটি বিষয়, 1 মিনিট, সেটা হচ্ছে সকল ভাইদের কাছে আমার একটা আবদার থাকবে, সেটা হচ্ছে শ্রমিক। আমি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রমিকের সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের। সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীরই শ্রমিকদের শ্রমের বিনিময় ছাড়া আমরা কোনো কিছু উন্নয়ন করতে পারি না। কিন্তু তারপরও এই শ্রমিকরা যুগে যুগেই লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হচ্ছে। এই শ্রমিকদের এই লাঞ্ছিত, অবহেলিত এই বিষয়টা কীভাবে অবসান করা যায়, সেই ভাইদের কাছে আমরা এই পক্ষে জানতে চাই। বেশ কিছু বিষয় এসেছে, শ্রমিকদের বিষয়টি বলেছেন এবং বলেছেন যেখানে স্টেশন রয়েছে সেই স্টেশনের ক্ষেত্রে আসলে এই অঞ্চলের মানুষ উপকৃত পাচ্ছেন। একটু আপনার কাছে আসতে চাই, জি, সংক্ষেপে বলবেন, জাস্ট অল্প। আজকে আমাদের দেশ টিভিকে ধন্যবাদ। এখানে আসলে কি কি সমস্যা রয়েছে এবং কিভাবে সমাধান করা যায় সেই সম্বন্ধে আলোচনা হয়েছে। আমি একটি কথাই বলবো, আসলে এখানে যে আমাদের প্রার্থী 3 আসনের প্রার্থী যারাই আছেন, যারাই বিজয়ী আসবেন, তাদের সঙ্গে আমাদের সকলের সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদের শ্রেণী ধর্ম নির্বিশেষে সকল একত্রিত হয়ে কাজ করতে হবে এবং তাদের আমাদের করতে হবে কিভাবে কাজটা করা যায়। আমরা সমস্যা অনেক দেখেছি, হসপিটালের সমস্যা দেখেছি, আমরা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি, যাতায়াত যোগাযোগ কথা বলেছি। সমস্ত কাজে শুধু একা আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবো তারাই করবে না, সাথে আমাদের সম্পৃক্ততা থেকে আমাদের কাজ করতে হবে। তারপরে আরেকটি কথা বলি, এখানে একটা চাহিদার প্রশ্নটা বলি। এখানে যদি মুন্সিগঞ্জ একটা জেলা, এখানে আছে বিনোদনের জন্য কোনো ব্যবস্থা নেই। এখানে একটা শিশু পার্কের ব্যবস্থা ছিল, সেটা দীর্ঘদিন অচল হয়ে আছে, সেটা যদি হয় একটা ভালো হয়। আর কৃষকদের একটা জিনিস হিসেবে যদি আমাদের যে আমাদের উৎপাদিত ফসল সবজি চাষ, সেটার এখন 40-50 টাকা কেজি যেটা পাই, যদি একটা হিমাগার থাকতো তবে মনে হয় তাদের আমাদের চাহিদা একটু মৃত্যু, সেটার কতটুকু ব্যবস্থা আমি জানতে চাই। দেশ টিভিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি,
যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের পরে এতগুলো শহীদ এবং আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন আবার একটি দেশ সংস্কার করার জন্য সুযোগ পেয়েছি, আমাদের যে জনপ্রতিনিধিগণ রয়েছে তাদের কাছে আবার আরেকটা আবেদন থাকবে যে প্রতিটি জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের পরিবারকে যেন এই জনপ্রতিনিধিগণ যারা রয়েছেন তারা যেন তাদেরকে কখনো ভুলে না যায়। এবং আপনারা জানেন যে ওসমান হাদি ভাই সহ আরো বিভিন্ন মানুষকে হত্যা করা হয়েছে। যদি ইন্টারিম সরকার সেই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়, আমি তাদের কাছে আবেদন থাকবে যেন তারা সরকার গঠন করে প্রত্যেকটি হত্যাকাণ্ডের যেন সঠিক তদন্ত করে সেই হত্যাকারীদেরকে যেন সঠিক শাস্তির আওতায় আনা হোক। আপনি বলছিলেন যে জুলাই যোদ্ধা যারা আছে তাদের ব্যাপারে যেন প্রার্থীরা সচেতন থাকে এবং যারা হচ্ছে গিয়ে ওসমান হাদির বিচার আপনি চেয়েছেন, আপনার কাছে আরেকবার একটু আসতে চাই। যে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি হুমায়ুন ফরিদ, সভাপতি বিক্রমপুর থিয়েটার, মুন্সিগঞ্জ। আসলে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমি যে পানিটা খাচ্ছি, পানির অপর নাম জীবন। নদী বেষ্টিত বাংলাদেশ, এবং আপনি জানেন মুন্সিগঞ্জ জেলা একেবারে নদীর চারদিকে বেষ্টিত। সেই নদীটা দূষিত হয়ে যাচ্ছে দিন দিন, বিশেষ করে বুড়িগঙ্গা, শীতলক্ষা বেষ্টিত যে জায়গায় যেভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তাতে করে আমাদের পানি দূষিত হচ্ছে। আর পানির কারণে কিন্তু আমরা সেই মাছ পাচ্ছি না। একটা সময় দেখা যাবে যে মাছে ভাতে বাঙালি আর বলা যাবে না। আরেকটা বিষয়, যেহেতু ভাত আর মাছের কথা চলে আসলো, গিন্নি আসার সময় বলে দিয়েছিল যে গ্যাসের কথাটাও বলো, আমরা কিন্তু গ্যাস পাচ্ছি না, অথচ প্রতিদিনই কিন্তু আমরা গ্যাসের বিল দিয়ে যাচ্ছি এবং গ্যাসের জন্য কষ্টকর অবস্থা তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। কেউ বলবেন, আর কেউ যুক্ত করতে চাচ্ছেন এখান থেকে? জি, আপনি সংক্ষেপে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, আপনারা সকলেই জানি যে আসলে সমস্যা কী, কিন্তু আমরা সমাধান আজও পর্যন্ত পাইনি। আপনাদের কাছে অনুরোধ থাকবে সকল সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায় সে লক্ষ্যে কাজ করবেন। আর বড় কথা হচ্ছে কোনটা, আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে কি আমাদের ইয়াং জেনারেশন যারা অনেকেই মাদকাসক্ত এবং হচ্ছে কি অনেকেই চাকরি নেই, তাদের ব্যাপারে আপনাদের কি চিন্তা ভাবনা আছে সে ব্যাপারে? এই বিষয় উঠে এসেছে আমাদের হাতে, আর 5 মিনিট আছে। সবার কাছে আমরা 1 মিনিট করে আসতে পারবো। এর মাঝখানে আমরা এই বিশেষ করে সংক্ষেপে অ্যাড্রেস করার চেষ্টা করব। জনাব মাজিদুল ইসলাম, তরুণদের বিষয়ে উঠে এসেছে, এখানে উঠে এসেছে জুলাই যোদ্ধাদের বিষয়, এবং এখানে মেট্রো রেলের বিষয় উঠে এসেছে। একটু আপনার কাছে আসতে চাই, সংক্ষেপে আপনি যত দ্রুত পারেন একটু অ্যাড্রেস করলেই হবে। জি জি, থ্যাংক ইউ। তো মেট্রো রেলের বিষয়টা নিয়ে আগে কথা বলি। তো আলটিমেটলি দেখেন, বাংলাদেশে আমাদের ঢাকাতে যে 4-5টা লাইন নিয়ে কাজ শুরু হয়েছে, সেটার এক্সটেনশন নিয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত, ওইদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত, এই এক্সটেনশনটা নিয়ে আমরা অলরেডি বিভিন্ন ফোরামে কথা বলা শুরু করেছি। তো এখন যেহেতু আমরা অনলি প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারি, তো সেই হিসাবে আমরা আমাদের এফোর্ট কন্টিনিউ রেখেছি। বাট আমরা সরকার গঠন করতে পারলে বা আমরা ক্ষমতায় যেতে পারলে তখন এই ব্যাপারে বিশেষ ব্যবস্থা অবশ্যই করব। আর মাদকাসক্তর ব্যাপারে আমি আমার একটা আইডিয়া অলরেডি শেয়ার করেছি, যে যেহেতু ছেলেমেয়েরা এখন ডিজিটালি অনেক বেশি অ্যাডিক্টেড, তাদেরকে ডিজিটাল এডুকেশন দেওয়ার মাধ্যমে তাদেরকে ফ্রাস্ট্রেশন থেকে দূরে রাখতে হবে, মাদকাসক্ত থেকে দূরে রাখতে হবে, এবং তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ড আউটসোর্সিং মার্কেটের সাথে কানেক্ট করে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করার মাধ্যমেই আমরা পারবো এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান করতে। আরেকটা ইস্যু যেটা বলেছেন, হ্যাঁ, উনি বলছিল যে মেট্রো রেল সংকট। জি, অলরেডি আপনি অ্যাড্রেস করেছেন। জি, ধন্যবাদ। জনাব ফখরুদ্দিন রাজি, একটু আপনার কাছে আসতে চাই। আমরা অনেকগুলো বিষয় এরই মধ্যে এসেছে, তার বাইরে কিছু বলতে চান কিনা, অথবা আপনি কোনো আশ্বাস দিতে চান কিনা? আসলে অত্যন্ত দুঃখিত যে পরিতাপের বিষয়, ঢাকা মাওয়া হাইওয়ে এবং মেট্রো রেল লাইনটা আমার এলাকার জনগণের মানুষের জমির উপর দিয়ে চলে গেছে, এবং এই এক্সপ্রেসওয়ে এবং রেল লাইন আমার এই মুন্সিগঞ্জবাসী ব্যবহার করতে পারতেছে না। আমি ইনশাল্লাহ এটা দাবি করতেছি, এবং আমরা যদি ইনশাল্লাহ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হই তাহলে এই রেল লাইন, এখানে আমাদের 2টা স্টেশন এবং রেলের সংখ্যা বাড়ানো এবং এক্সপ্রেসওয়ে যাতে বিনা টোলে মুন্সিগঞ্জবাসী ব্যবহার করতে পারে সেজন্য আমি উদ্যোগ গ্রহণ করব। আর জুলাই যোদ্ধা এবং আমাদের শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই সরকার যতটুকু অগ্রসর করেছে, ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে আমরা এই বিচার আমরা পরিপূর্ণভাবে শেষ করব। আর আমার কৃষকদের যে
আড়াইল বিল কেন্দ্রিক এখানে ধান এবং মাছ এটা সারা বাংলাদেশে প্রসিদ্ধ। এই আড়াইল বিলের মাছ এবং ধানকে সংরক্ষণের জন্য এখানে রাষ্ট্রীয়ভাবে আমরা ব্যবস্থা করব এবং আড়াইল বিলকে রক্ষা করার জন্য আমরা ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমি আমার এই এলাকার যত প্রার্থী আছে এবং জনগণ আছে সকলকে সাথে নিয়েই ইনশাল্লাহ মুন্সিগঞ্জের উন্নয়ন করব। আসসালামু আলাইকুম। জি সবশেষ জনাব কামরুজ্জামান রতন, আপনি কিভাবে এই শেষ করবেন আর কি? আমরা মোটামুটি সবার থেকে তো একটা ধারণা নিলাম। আমি তো প্রথমেই বলেছি আমাদের নিয়ত যদি পরিষ্কার থাকে আর ইনসাফ থাকে, সততা থাকে, আমরা সব কাজগুলো আমরা করতে পারবো। এবং আমরা যেই আমরা দায়িত্বে আসব জনগণের ভোটে, পরবর্তীতে আমাদের এই কমিটমেন্ট থেকে আমরা কেউ যেন আমরা দূরে সরে না যাই। এবং এই যে জুলাই যোদ্ধারা আমাদেরকে সবসময় সতর্ক এবং সচেতন রাখুক, এটা মনে প্রাণে আমি এবং আমার অংশীজন সবাই চাক। এখানে আমি আরেকটা বাড়তি আমার, সেটা হলো মোল্লারচর এবং উত্তর ইসলামপুরের একটা সংযোগ সেতু, এটা আমাদের অনেক দিনের দাবি। প্লাস এখানে বিভিন্ন চরাঞ্চলে এখানে বিভিন্ন সংঘর্ষ, একটা অনেকগুলো বংশীয় আধিপত্যের কারণে এটা হয়। এটার ব্যাপারে যেন আমরা সবাইকে সাথে নিয়ে আমরা ভাই হিসেবে একসাথে বসবাস করতে হবে, এটাও দেখতে হবে। আর নারী উন্নয়নের ক্ষেত্রে আমাদের নারীদেরকে শুধু কথায় নয়, তাদেরকে মর্যাদা দেওয়া এবং কৃষিখাতে সর্বশেষ আমরা জানি এই সরকার আমলে 3,000 কোটি টাকার আলু চাষটা শুধু সংরক্ষণের অভাবে এবং বিদেশে না যেতে দেওয়ার কারণে আমরা এই যে লসটা করেছি। ভবিষ্যতে আমাদের জন্য এরকম কোনো দুর্বলতার কারণে বা আমাদের এমন কোন আমরা প্রশাসনকে ঢেলে না আসা যায় যার কারণে প্রান্তিক চাষের ক্ষতিগ্রস্ত হোক। সবাইকে ধন্যবাদ। একটা জিনিস আমরা দেখলাম যে এই অঞ্চলের মানুষ সব সমস্যার ব্যাপারে তারা নিজেরা অবগত রয়েছেন এবং তাদের মধ্যে কোনো কাদা ছড়াছড়ি এই ধরনের কোনো প্রশ্ন আমরা দেখিনি এবং তারা ঐক্যবদ্ধভাবে এই কাজ করে যাওয়ার কথা বলছেন এবং বলছেন যে যারা ক্ষমতায় আসুক না কেন এই অঞ্চলের ভাগ্য উন্নয়নে কাজ করবে এবং এই অঞ্চলের নদী কৃষকের পক্ষে কাজ করবে এবং এই অঞ্চলের সব বিষয়গুলো তারা নিজেরাও জানেন, এই সমাধান তারা একসাথে করবেন। অনেক ধন্যবাদ আশিয়ান সিটি আপনার ব্যালটে আপনাদের দর্শক আপনারা থাকার জন্য। আগামীকাল আবারও নতুন কোনো জেলা আপনাদের সাথে একই সময়ে যুক্ত হচ্ছি এবং সেখান থেকে আবারও প্রার্থীদের মুখোমুখি করব ভোটাররা আসলে তাদের মনের কথা বলবেন। এই প্রত্যাশায় আপনারা দেখুন আপনার ব্যালট, আমাদের সঙ্গে থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন।